আসসালামু আলাইকুম। ঘাড়তেরা জাপান থেকে সবাইকে স্বাগতম ভাই। আমি 4 দিন জ্বরে ছিলাম আর 3 দিন চিল করছি। তারপর আজকে অনেক দিন পরে ভিডিও করতে বসছি। আর টপিক হবে হচ্ছে আজকে জাপানের ব্যাংক অ্যাকাউন্ট, দেন যেইকমি বা যেইখিন ট্যাক্স আর গেনকিন বাড়াই শিগতো, মানে যেইখিন নাসি শিগতো বা হ্যান্ড ক্যাশ। সবাই খোঁজে, আমিও খুঁজি হ্যান্ড ক্যাশ। তো জাপানে যারা নতুন আসার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে, গাক্কুর থেকে জেপি পোস্ট ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেয়। কিন্তু যখন এবার ওই স্টুডেন্টরা বিপদে পড়ে যায় বা দেয়ালে পিঠ থেকে যায়, হ্যান্ড ক্যাশ খুঁজে পায় না বা ওই জেপি ব্যাংকের 28 ঘন্টা জব করে তার কোনোভাবেই চলতেছে না, তখন সে কী করে, অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তারপরে জব করার চেষ্টা করে যেন তার জীবনটা কোনোরকম জাপানে বাঁচে। তো অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আবারও যদি 28 ঘন্টা বা 24 ঘন্টা 22 ঘন্টা 23 ঘন্টা যাই করে, তার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে আসে এবং সে স্বাচ্ছন্দ্যে আরামসে জাপানে বসবাস করতে পারে। তার সব খরচ টরচ বাদ দিয়ে সে দেশের কিছু পাঠাইতে পারে। তো রিসেন্টলি কী হয়েছে, স্টুডেন্টরা সেই কাজগুলো করতে পারতেছে না, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর নতুন করে কেউ খুলতে পারতেছে না। শুধু স্টুডেন্ট না, খুদ জাপানিজরাও নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে তাদের খুবই ঝামেলা ভয় যেতেছে। আর এর কারণ হচ্ছে ভাই, কিছু কিছু মানুষ আছে জাপানে যারা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অন্যের কাছে বিক্রি করে। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই বা তারা সমস্যার মধ্যে আছে বা তারা ইললিগাল, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনোভাবেই হইতেছে না, তাদের কাছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা টাকার বিনিময়ে বিক্রি করে। আর বিক্রি করলে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করে যে ইললিগাল, সে অনেক কিছুই করতে পারে জাপানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা মানে অনেক বড় ব্যাপার। আর এই জিনিসটা যখন ব্যাংকের লোকজন জানাজানি হয়েছে বা জাপান গভর্নমেন্ট জানাজানি হয়েছে, তখন থেকে এই ভাই রুলসটা অনেক কঠোর হয়ে গেছে। রুলস কঠোর বলতে কি, আগে যে রুলস ছিল সেই রুলসই এখনও আছে। আগে কিন্তু একটা স্টুডেন্ট চাইলে পরেও পারতো, আগেও অনেক তদন্ত করতো এই ব্যাংক দিয়ে কী করবা। যদি বলতো আমি পার্ট টাইম জব করবো, বলতো যে তেনচোর কাছ থেকে তুমি লিখিত ডকুমেন্ট নিয়ে আসো, আগে ওই কথা বলতো। কিন্তু একটু বুদ্ধি খাটাইলে বা একটু এদিকে ওদিকে করলে পরে খোলা যাইতো। বাট এখন আর এই জিনিসটা, আমি নিজে আরেকজনের নিয়ে গেছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য, ভাই অসম্ভব। তো সেন্সের কাছে জিজ্ঞাসা করলাম গিয়ে কাহিনী কী দিল না কেন, পরে ওনারা বললো যে এই কাহিনী ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা চলতেছে, শুধু স্টুডেন্ট না, খুদ জাপানিজদের আমাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা। তো এই ব্যাপারটা স্টুডেন্টদের জন্য একটু কমারও কত, মানে একটু সমস্যার কারণ হইতেও পারে, যাদের হ্যান্ড ক্যাশ ম্যানেজ করতে খুব কষ্ট হয়ে যাইতেছে। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে এখন কথা বলবো হচ্ছে জাপানের ট্যাক্স নিয়ে। ভাই তাই খিরাই না ট্যাক্স, আমার একদম অপছন্দের একটা জিনিস জাপানের ট্যাক্স। স্টুডেন্ট থাকা অবস্থায়ও ট্যাক্স দিতে হচ্ছে জাপানে ভরপুর আকারে, ইনকাম ট্যাক্স, এরিয়া ট্যাক্স। তার সব থেকে বেশি অপছন্দের হচ্ছে ভাই ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স। তো ভাই ইনকাম ট্যাক্স যেখানে কাজ করি ওইখান থেকেই সরকারের কাছে পে করা হয়। আপনি যেই কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি আপনাকে স্যালারি দেওয়ার সময়ই আপনার ওই ট্যাক্সটা কাইটে দেন আপনার স্যালারিটা আপনার কাছে পাঠাবে, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফুরিগমি করবে, ট্রান্সফার করবে। এই ইনকাম ট্যাক্স নিয়ে না কারো কোনো মাথা ব্যথা নাই, অ্যাকাউন্টটা খুব একটা বেশি লাগেও না। 13 লাখ ইনকাম করলে সর্বোচ্চ 5,000 লাগবে, এর বেশি হয় না। কিন্তু কাহিনী হয়ে যায় ভাই এই ইন্স্যুরেন্স নিয়ে, হেলথ ইন্স্যুরেন্স। যেখানে একটা স্টুডেন্ট ডাক্তারের কাছে কয়বারে যায়। তবে হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই জাপানের দরকার, কারণ ভাই জাপানের ডাক্তাররা ঢাকায় তার কী ডাকাতি করে, জাপানের ডাক্তাররা এতে বেশি। হসপিটালে গেলে আরও বিটাবারে বেশি টাকা এনে হসপিটালে দিতে হবে যদি ইন্স্যুরেন্স না থাকে। তো যাই হোক, ইন্স্যুরেন্স ডাক্তারের কাছে জাপানে কয়বার গেছি, জাপানে আসার পরে সর্বোচ্চ 4-5 বার গেছি, এর বেশি যাই নাই। কিন্তু আমি প্রতি মাসে ট্যাক্স পে করতেছি 16,000 ইয়েন করে। আমার হেলথ ইন্স্যুরেন্সের পে করতেছি 16,400 ইয়েন করে। আর এই ইন্স্যুরেন্সটা ডিপেন্ড করে হচ্ছে ইনকামের উপরে, যার যত ইনকাম তার তত ইন্স্যুরেন্স বিল বেশি। আমি ওসাকাতে যখন ছিলাম আমার ইন্স্যুরেন্স ছিল হচ্ছে মাত্র 4,400 ইয়েন। আর টোকিওতে আসার পরে আমার ইন্স্যুরেন্স হচ্ছে 16,400 ইয়েন, মানে 12,000 ইয়েন বেশি। ভাই বুঝতেছেন, প্রতি মাসে 12,000 ইয়েন করে বেশি আমার কাছ থেকে ওরা ইন্স্যুরেন্স কাটতেছে। কিন্তু ওসাকাতে আর টোকিওতে আমার স্যালারি প্রায় সেম। তো যাই হোক, আমার ইন্স্যুরেন্স এত বেশি আসলো কেন? প্রথম যে 4,000 আসছিল না, ওই 4,000 হচ্ছে ওরা আওলা আন্দাজি মারছিল আর কি। মানে তখন আমি কোনো কাজ করি না, আমি জাপানে মাত্র আসছি, তখন থেকে আমাকে ওরা ইন্স্যুরেন্স দিছে 4,000 ইয়েন করে, মানে এটা সর্বন্যূনতম আর কি। এর থেকে কমও আছে, আরও আছে, 2,000 করেও অনেকে দিছে দেখছি, 1600 ইয়েনও দিছে দেখছি। তো আমার এই ইন্স্যুরেন্স বিল বেশি হওয়ার কারণে আমি একসাথে কয়েকবার গেছি এবং এটা নিয়ে অনেক গবেষণা করেছি কেন বেশি আসলো, কীভাবে এটা কমানো যাবে। একসাথে 2-4 বার গেছি, ওরা আমার বলছে যে ভাই ইম্পসিবল, কমানোর মতো কোনো ওয়ে নাই, তুমি যদি চাও যে না তুমি এই টাকাগুলো আর একটু সময় নিয়ে দিবা তাহলে তুমি দিতে পারো, মানে আর একটু মাস বাড়াই দেবে আর কি। দেখবে 12 মাসে এইটা দিতে হবে, তুমি যাও তুমি 13 মাসে দাও বা 14 মাসে দাও, কিন্তু তোমার দিতে হবে। তো ভাই আরও গবেষণা করলাম যে তাহলে বেশিটা আসলো কেন, কী কারণে। এদিকে ওইদিকে বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞাসা করলাম, তোর কত আসছে, তোর কত আসছে, তোর কত আসছে। তো এক একজনের ভাই এক এক রকম। জাপানে আমি যখন সেকেন্ড টাইম ভিসা উঠাই তখন
স্কুল থেকে আমার ভিসাটা উঠাই দিয়েছিল। আমি নিজে এম্বাসিতে গেছিলাম না বা আমি নিজে কোনো কিছুই করি নাই, জাস্ট যে একটা ডকুমেন্ট সাইন করছিলাম আর বাদ বাকি সব কিছু স্কুল করছে। তো তখন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাইতে হয়েছে আমার, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ লিস্ট, ব্যাংকের পাসবুক কপি থেকে শুরু করে ব্যাংকের যত লেনদেন আছে ওই সব কিছু আমার পেপারটা ব্যাংক থেকে বের করে নিয়ে এসে দেন আমার কাগজপত্রে সাবমিট করতে হয়েছে যে এই আমার ব্যাংকের স্টেটমেন্ট বা এই কাহিনী নাও, তুমি করে নাও। ওরা ওইগুলাই অ্যাম্বাসি জমা দিছে, আর অ্যাম্বাসি ওইটা দেখেই আমারে 16,022 দিছে আর কি। অ্যাম্বাসি বলতে কি জাপান সরকার আমারে 16,022 দিছে। ওইদিকে আমার অনেক বন্ধু বান্ধব কিন্তু ডাবল ব্যাংক অ্যাকাউন্ট করতেছিল। ডাবল ব্যাংকে বলতে অন্য একটা ব্যাংক সে খুলে ওই ব্যাংকে বেশি করতেছিল, জেপি পোস্ট ব্যাংকে কাজ কম করতেছিল। জেপি পোস্ট ব্যাংকের বেতন আসতে হচ্ছে 80,000 এন করে, আর অন্য ব্যাংকে আসতে 1,80,000 এন করে। কিন্তু ভাই ভিসা যখন সেন্সরে উঠাইছে তখন কিন্তু ওরও আমার মতো জেপি পোস্ট ব্যাংক দিয়ে উঠাইছে। যখন দেখছে জেপি পোস্ট ব্যাংকে ওর 80,000 করে ইনকাম, তখন ভাই ওর ইন্স্যুরেন্স বিল খুবই কম, ওর এখনও 4,000 আর আমার 16,000। কটটা খাইলাম আমি না, শুধু ও না, আমি অনেকগুলো স্টুডেন্টদের দেখছি যারা হচ্ছে অন্য ব্যাংকে বেশি জব করছে, জেপি পোস্ট ব্যাংকে কম জব করছে, তার ইন্স্যুরেন্স বিল কম। আবার অনেক আছে জেপিতে কম জব করেও তার ইন্স্যুরেন্স বিল বেশি। কাহিনী বুঝি না এই ঘাটতেরা জাপান সরকারের, যে অ্যাকচুয়ালি কোন হিসাবে, কোন অঙ্কে, কোন সূত্রে ওনারা এই ট্যাক্সটা বসায়। তবে এই ছিল হচ্ছে ইন্স্যুরেন্স বিলের কাহিনী। আর এই ইন্স্যুরেন্স বিল আপনার পে করতেই হবে ভাই, অবশ্যই পে করতে হবে, না হলে আপনি জাপানে নেক্সট টাইমে ভিসা উঠাতে পারবেন না। আর দ্বিতীয়ত, জাপানে কোনো হসপিটালে গেলে আপনাকে কাটা হবে ভাই, আপনাকে বিনা পয়সা অপারেশন করবে ওরা। আর 3 নম্বর হচ্ছে এই এরিয়া ট্যাক্স। আমি একবারে খেপে গেছিলাম এই এরিয়া ট্যাক্স দেখে। আমার 79,000 ইয়েন আসছে শুধুমাত্র এরিয়া ট্যাক্স। কারণ আমি ওসাকাতে যখন থাকছিলাম 2 বছরকে আমার 1 বছরের ট্যাক্স আসছে। কারণ জানুয়ারির 1 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকলে যেন আপনার ট্যাক্স আসে। তো আমি আসছি হচ্ছে মে মাসে, মানে প্রথম বছরের ট্যাক্স আমার আসে নাই। দ্বিতীয় বছরের এরিয়া ট্যাক্স আমার আসছে 79,000 ইয়েন ভাই, 79,000 ইয়েন। আর এটা আমার পে করতে হবে। আমি থাকতাম হচ্ছে ওসাকা সাকাইশিতে, আর সাকাইশির শিয়াকশোতে আমি নানকাইমো দিনে আসতা। কয়েকবার কল করেছি, নান দেওয়া আসি সোনানি ওখানে হারানো ওরে গাকসেই দায়ও, ইমামো গাকসেই দায়ও, ওসাকা কারা হিক্কুইস্টে তোকিও খিতান্দা, তোকিও খিতেমো ওরে গাকসেই দায়ও। মা পরে খেপে গেছিলাম ভাই, যে কিরে ভাই 79,000 ইয়েন হু দেয় হারাও করতে হবে। তো ভাবছিলাম যে হারাও না করলেও হবে, হয়তো মাফ করবে। কিন্তু উনি আমারে ভূগোল বুঝ দিল যে ভাই তুমি তো ইনকাম করছো হইতেছে অনেক, আমাদের নিয়ম হইতেছে বছরে যদি 180 মান এর নিচে থাকে তাহলে তোমার এটা দিতে হবে না। তো আমার কথা হইতেছে 180 মান বছরে আমি যদি 1200 ইয়েন করে ঘন্টায় স্যালারিতে কাজ করি না, তারপরেও 12 মাসে প্রায় 16 লক্ষ ইয়েনের মতো আসে। আর 180 মানে 10,80,000 ইয়েন আসবে। তো কোথায় 10 লাখ আর কোথায় 16 লাখ? আমি কি আরও যে মাসগুলো আছে এগুলো বসে থাকবো এই ট্যাক্স কমানোর জন্য? এটা ফাইজলেমি না? জাপানি রিওগাক্সে যারা আছে, মানে স্টুডেন্ট যারা আছে, তাদের জন্য নিয়ম করছে 28 ঘন্টা জব করার। কিন্তু ভাই এই 28 ঘন্টা যদি সে জব করে, আপনি যদি 1200 ইয়েন করে জব তো করবেন, এর নিচে জব কয়জন করে? তো 1200 ইয়েন করে জব যদি করেন তারপরেও ভাই 16 লক্ষ হইতে আসবে না, 16 লক্ষ কত আসে, 88,000-এর মতো আসবে সম্ভবত। যাই হোক, এরকমই আসবে। তো কোথায় 10 লাখ আর কোথায় 16 লাখ, 10,80,000 আর কোথায় 16 লাখ, মানে হুদেই আপনি আরও হ্যান্ড ক্যাশ ম্যান ক্যাশ বাদই দিলাম, গিনকিন বাড়াইটারাই বাদই দিলাম। জাস্ট আপনি 28 ঘন্টা করে করলেও আপনার 16 লক্ষ ইয়েন আসবে যদি 1200 ইয়েন করে স্যালারি করেন। অনেকে তো 1500 করেও করে, যারা রাত্রেবেলা মারতেছে 1500-1400 করে, তাদের কী অবস্থা তাইলে? আমার কথা হচ্ছে যে তুই ট্যাক্স নিবি নে, তুই সত্যি কথাটা কয়ে নে। তোরা নিয়ম করছে 28 ঘন্টা জব করার, তোদের নিয়ম অনুযায়ী 28 ঘন্টা জব করছি, তারপরেও তোরা এরকম ট্যাক্স মেরে দিচ্ছিস। আবার বলতেছিস যে এইটার উপরে চলে গেছো তুমি, তো এটার উপর আমি যাবোই, আমার 28 ঘন্টার নিয়ম আছে, আমি করার জন্য আমি করছি। অনেক কথাবার্তায় বলছি ভাই, কিন্তু কিছু করার নাই। সুইমাসেন গমেন সোগা নাই নে, এরকম তখন মহিষাকে নাইটাই কয়া সুইমাসেন দেখি নাই দিয়েছে, মহিষাকে নাই দিয়েছে গমেন নে, এরকম করে কী করবো এখন? পে করতেছি, 1 মাস পর 19,000 করে দিতে হয়, কিচ্ছু করার নাই। তো হিসাব করেন কত ইয়েন জাপানে খরচ হয় ভাই। প্রতি মাসে আমার 16,400 ইয়েন শুধু ইন্স্যুরেন্স, আর 1 মাস পর পরে আরেক কিস্তি বাজায় নিয়েছে এরিয়া ট্যাক্স, এটা দিতে হচ্ছে 19,000 ইয়েন করে। এরপরে এখন লাগে ঠান্ডা, এসি তো বন্ধই করি না। ইমনের গাক্য বিকালে আমার সকালে, রাত বইরা 2 জন ঘুমাই, সকাল 12টা পর্যন্ত ও ঘুমাই, 12টার পরে এসে আমি ঘুমাই, চলতেই থাকে। আল্লাহ জানে বিল কত আসবে।
তো ভাই জাপানের ট্যাক্স নিয়ে কথা বললে অনেক ট্যাক্স হারাও করছি, অনেক ট্যাক্স পে করছি ভাই জাপানে এই পর্যন্ত, এগুলো বললে শেষ হবে না। জাপানের রাস্তাঘাটে বা জাপানের শপিং মল থেকে যখন কোনো কিছু কিনি, তখন আমি একটা পানি খাবো, নমিমনো কিনলাম, নমিমনোর দাম 100 ইয়েন, তার সাথে 8 ইয়েন যোগ করতে হয় আমার, 108 ইয়েন ট্যাক্স, 100 ইয়েনে 8 ইয়েন করে ট্যাক্স। তাহলে কত ট্যাক্স জাপানে পে করছি এই 2.5 বছরে। আমি শুধু একার কথা বললাম যে আমি কত ট্যাক্স পে করছি, আর এত স্টুডেন্ট জাপানে কি পরিমাণের টাকা জাপান সরকারকে ঢালতেছে। জাপান যে চিকাতেৎসু বানাবে না, জাপান যে ট্রেন মেন উন্নত করবে না, করবে না কারা? যাই হোক, তারপরেও কিছু করার নাই, থাকতেছি ভাই ওদের দেশে, ভাড়াটিয়া দিতেছি ট্যাক্স, নো প্রবলেম। তো ভাই জাপানের ট্যাক্স নিয়ে অনেক কথাই বললাম, আশা করি বুঝতে পারছেন। বাই বাই, আসসালামু আলাইকুম।